রূপ নেয় শনির আখড়া দুনিয়া। প্রতিরোধের ঢাল হয়ে ছাত্র জনতাকে রক্ষা করে স্থানীয়রাও। পবিত্র আশুরা আজ শোক পালনে তাজিয়া মিছিলের প্রস্তুতি। হোসেনি দালানে হামলার এক দশকেও নিষ্পত্তি হয়নি মামলা। নানাবিধ সমস্যায় ময়মনসিংহের হেলথ টেকনোলজির শিক্ষা কার্যক্রম ব্যাহত। অনিশ্চয়তায় দিন কাটছে শিক্ষার্থীদের। ক্ষুধাকে অস্ত্র করে ফিলিস্তিনিদের হার মানানোর ষড়যন্ত্র ইসরায়েলের। ফসল উৎপাদন কমাতে ৯৫% কৃষি জমি ধ্বংস। স্বাগত। এখন সকালে আপনাদের সাথে পুরো আয়োজনে আছে আমি তানজিম শাফিন এবং আমি সুমাইয়া রাত্রি। জুলাইয়ে রণক্ষেত্রের রূপ নেয় রাজধানীর মাতোয়াইল শনির আখড়া দুনিয়া এলাকা। এ সময় মূল সড়কের দুই পাশের গলিগুলো রক্ষা কবচ হয়ে ওঠে ছাত্র জনতার। বাসিন্দাদের কাছে সে সময় ঘটা নারকীয় হত্যাকাণ্ডের দুর্বিষহ দিনগুলো স্মৃতির পাতায় দগদগে ক্ষত হয়ে আছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা ছাত্র জনতার উপর নৃশংস হত্যাযজ্ঞ পরিচালনা করতে থাকলে প্রতিরোধের ঢাল হয়ে ছাত্রদের সর্বাত্মক সহযোগিতা করে এখানকার অধিবাসীরা। ফলস্বরূপ জুলাই বিপ্লবের স্ট্যালিনগ্রাদে পরিণত হয় এসব এলাকা। দুনিয়া শনির আখড়া রায়েরবাগ ঘুরে আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। জুলাইয়ে রাজধানীর শনির আখড়া দনিয়া এলাকার প্রতিটি বুলেট, সাউন্ড গ্রেনেডের শব্দ, টিয়ার গ্যাসের চোখ ঝাঁঝানি, শটগান, ছররাগুলি, আহতের রক্ত, শহীদদের জীবন বলিদানের ঘটনা বছর পার হতে চললেও এখানকার বাসিন্দা ও ছাত্র জনতার স্মৃতিতে দগদগে ক্ষত হয়ে আছে। হত্যাযজ্ঞের সেই দিনগুলো মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল এখানকার আন্দোলনকারীদের কাছে। আমার পিছনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওখান থেকে স্নাইপারের হামলা, তারপরে টিয়ার শেল, দড়ি নিয়ে রাতের অন্ধকারে দড়ি নিয়ে বাসার থেকে দড়ি নিয়ে মাথায় গুলি করে দেওয়া। এখানে অসংখ্য ছাত্র আহত হয়েছে, এই পাশের স্কুল থেকে আহত হয়েছে। পুলিশ কিছুতে কিছু হলে বা ছাত্রলীগ অ্যাটাক করতো মেন রাস্তায়, তখন আমরা মেন রাস্তা থেকে বাঁচার জন্য বা তাদের অ্যাটাকের থেকে বাঁচার জন্য আমরা সাধারণত এই রাস্তাগুলোতে ব্যবহার করতাম বা এই রাস্তায় এসে আমরা আশ্রয় নিতাম। আর ম্যাক্সিমাম সময় ড্রোন চলতো, রাস্তাগুলোর উপর দিয়ে ড্রোন চলতো, তারা দেখতো যে কোন রাস্তায় শিক্ষার্থী আছে বা কোন রাস্তায় মানুষ আছে। এই জন্য মূলত আমরা বাসাবাড়ির ভিতরে আশ্রয় নিতাম বেশি, রাস্তার থেকে বা বাসাবাড়ির ভিতরে। যে এখানে যে স্বাধীনতা ভবন, যেটা স্বাধীনতা 10 তলার উপরে স্নাইপার নিয়ে তাক করেছিল সবসময়। এখান থেকে আপনার বিভিন্ন সময় গুলি করছে স্নাইপার দিয়ে। তখন এইটা মূলত এখানে তাদের একটা ক্যাম্প। এইখান থেকে তারা সমস্ত কিছু যাত্রাবাড়ি পরিচালনা করতো এই অঞ্চলে, যে এখানে যে আমাদের আন্দোলনকে ব্যাহত করার জন্য। তখন এইখান থেকে তারা পরবর্তীতে এই তাদের যে পুলিশ ফোর্স বা সেনাবাহিনী ফোর্স বা বিজিবি যখন যাত্রাবাড়ি থেকে এখানে আসতেছিল, আমরা স্লোগানের মাধ্যমে বিজিবিকে এখান থেকে আটকাইছি। জুলাই বিপ্লবের স্টালিনগ্রাদ খ্যাত যাত্রাবাড়ি এলাকার এই দনিয়া কলেজ ক্যাম্পাস আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়েছিল এই অঞ্চলের বিপ্লব দমানোর ক্ষেত্র হিসেবে। কিন্তু এইসব উঁচু ভবন থেকে ছোড়া স্নাইপারের গুলির সামনে ছাত্র জনতার বুক চিতিয়ে দেওয়ার ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। পাশাপাশি এখানকার বাসিন্দাদের সার্বিক সহযোগিতায় এই অঞ্চল হয়ে উঠেছিল বিপ্লবীদের দুর্ভেদ্য ঘাঁটি। পুলিশের মুহুর্মুহু গুলি, আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া উপেক্ষা করে প্রতিরোধ গড়ে তোলে ছাত্ররা। রাজপথের প্রতিরোধে শান দিতে রাস্তার দুধারের এই মহল্লার গলিগুলো যেন ব্যবহার হয়েছিল টানেল হিসেবে। ছাত্র জনতার এই রণকৌশলে জড়িয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দারাও, যার চিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছে ভবনের দেয়ালগুলো। এখানে আইসা মনে করেন ফুচুরিয়া দেখছে ওই এলাকার ওই ব্রিজের এইখান থেকে স্নাইপার দিয়ে গুলি করে মনে করেন এখানে বুকলা হয়ে গেছে। একের পর এক ছাত্ররা আহত হইতেছে, মারা যেতেছে। তখন এলাকার মানুষ এই ছাত্রের সাথে মিলে গেছে, মিলে তখন পুলিশে অ্যাটাক করছে, দাওয়া পাল্টাপাল্টি হয়েছে। কোন দিকে তাদেরকে পুলিশে আর্মিরা অ্যাটাক করতেছে, তাদেরকে বলে দিছি ফোন দিয়ে যে ভাইয়া বাবা এদিক দিয়ে আসতেছে। আমার মেয়েরা বলছে ভাইয়া ওই দিক দিয়ে আসতেছে, আপনারা সতর্ক হয়ে যান। এলাকাবাসীর তো এক পর্যায়ে তো আপনার আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর আওয়ামী লীগের লোকজনটা বলেন, ওরা এক পর্যায়ে জিম্মি করে ফেলাইছে। এই যে এই গল্লির ভিতরে পর্যন্ত আপনার অনেক দূর পর্যন্ত পুলিশ গুলি করছে।
জুলাই আগস্টের উত্তাল সময়ে রায়েরবাগ, মাতুয়াইল, শনিরাখড়া, দনিয়ার বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী ছিল জীবন ভয় ও পুলিশি হয়রানি। জুলাইয়ের শুরুতে ছাত্রদের পাশে না দাঁড়ালেও আন্দোলন যখন তুঙ্গে তখন ভয় উপেক্ষা করেই শিক্ষার্থীদের সহযোগিতা করতে পিছপা হয়নি এখানের মানুষেরা। খাদ্য সামগ্রী থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম কিংবা লড়াই করবার নানা অনুষঙ্গ দিয়ে পাশে ছিলেন অধিবাসীরা। যখন কোনো ছেলে আহত হয়েছে হয়তো আমরা বাড়ির ভিতরে ঢুকেছি, যতটুকু সম্ভব ছিল আমরা চেষ্টা করছি নিজেদের ভিতর থেকে ওদেরকে পাশে দাঁড়ানোর জন্য। আমরা এখান থেকে লাঠি সোটা দিছি, আবার ম্যাচ দিছি, যাতে বাচ্চাদের যখন গ্যাস ফিকে মারতো ওইখান থেকে সারা রাস্তায় গ্যাসে ভরে যেত গা, বাচ্চারা মুখ শরীর জ্বলে যেত গা। আমরা কি করছি তখন লাইটার দিছি, লাইটার দিয়া মানে যাতে বাচ্চারা এখানে আগুন ধরাই দিছি, ঘরে থেকে খাতা পর্যন্ত আইনা দিছি বাচ্চাদের বই খাতা, এই বই খাতা দিয়ে ওরা আগুন ধরায় যার মুখ করছে, সেফটি করছে। আমরা ওই যে বাড়ির কাছে টাকা নিয়ে পাড়ার সবার কিছু আমাদের খাবার ব্যবস্থা, ছাত্রদের এই যে বোতলে পানি ভরা, মহিলারা মেয়েরা পানি ভরে রাস্তায় দিচ্ছে, কাজের মহিলারা অনেক বাড়িরা যাইতে পারে না, কেউ 10 প্যাকেট বিরিয়ানি দিচ্ছে, কেউ আপনার অন্য কিছু দিচ্ছে, কেউ সিঙ্গার দিচ্ছে, এরকম সবাই সাহায্য করছে। এলাকা ভিত্তিক এমন সাধারণ মানুষের অংশগ্রহণেই জুলাই হয়ে উঠেছিল সার্বজনীন। প্রতিবেশীর পাশে থাকার অঙ্গীকারেই রক্তাক্ত পথ মারিয়ে চূড়ান্ত বিজয় সহজ করে দিয়েছিল। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। 10 বছরেও শেষ হয়নি হোসেনি দালানের বোমা হামলার মামলা। 10 বছর ও 7 বছর করে দণ্ড দেয়া 2 আসামির আপিল শুনানি দ্রুত শেষ করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। তাজিয়া মিছিলের আয়োজকরা বলছেন, বোমা হামলার পর স্তিমিত হয়ে পড়ে পুরো আয়োজন, আর যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই আহ্বান জানিয়েছেন তারা। পুলিশ বলছে, আসন্ন আয়োজনে হামলার কোনো শঙ্কা নেই। বিস্তারিত থাকছে জাহিদ হোসেনের প্রতিবেদনে। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নিতে পুরান ঢাকার হোসনি দালানে আসেন নগরীর বিভিন্ন এলাকার মানুষ। হজরত ইমাম হুসেইনের শহীদ হওয়ার দিনকে ত্যাগ ও শোকের প্রতীক হিসাবে পালন করে শিয়া সম্প্রদায়। 2015 সালের 24 অক্টোবর হোসনি দালানের মূল ফটকে একটি তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছিল। পুরান ঢাকার ইমামবাড়ায় অংশ নেন তরুণ, বৃদ্ধ, নারী ও শিশুরা। হঠাৎ রাত 2:45টার দিকে মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে হোসনি দালান এলাকা। ওই বোমা হামলায় 2 জন নিহত আর অনেকেই আহত হন। এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলা করা হয়, এতে 10 জনকে আসামিও করা হয়। মামলায় বলা হয়, সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর পরিকল্পনায় ওই হামলা করা হয়েছে। 2017 সালের 31 মে 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। 2022 সালের 15 মার্চ মামলার রায় হয়। আসামি আরমান ওরফে মনিকে 10 বছর এবং কবির হোসেনকে দেয়া হয় 7 বছরের কারাদণ্ড, করা হয় 10,000 টাকা জরিমানা। খালাস দেওয়া হয় 6 আসামিকে। এর মধ্যে 2 জন শিশু থাকায় তাদের বিচারের আওতায় আনা হয়নি। পরে আসামিরা রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। এরপর 3 বছরও নিষ্পত্তি হয়নি উচ্চ আদালতে। তবে শিগগিরই মামলাটি নিষ্পত্তির পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলা দায়েরের পরে এটা প্রাইম এলিগেশনটা নিষিদ্ধ সংগঠন জেএমবির উপর এসেছিল এবং পরবর্তীতে দীর্ঘ 7 বছর এই মামলা চলার পর বিচারিক আদালত এই মামলার রায় ঘোষণা করেন এবং 2 জনের এগেনস্টে রায়টা ঘোষণা করা হয়। যারা দণ্ড হয়েছে প্রাপ্ত হয়েছিল তারা পরবর্তীতে উচ্চ আদালতে আপিল করেছে এবং উচ্চ আপিলতে জেল আপিল করার পরে এটা বর্তমানে মামলাটা ওই অবস্থাতে পেন্ডিং হয়ে আছে। এই মামলাটা নিয়ে আমরা আলোচনা করে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে। স্টেট আইনগতভাবে যেভাবে ডিফেন্স করা দরকার সেভাবে ডিফেন্স করবে। এখনও সেই দুর্বিষহ স্মৃতি তারা করে তাজিয়া মিছিলের সারথীদের। ওই হামলার পর মুখ থুবড়ে পড়েছিল তাজিয়া মিছিল। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই আহ্বান তাদের। এই জিনিসটা তো একটা মানুষের ভিতরে একটা দুঃখ, একটা কষ্ট। আপনি যখন পরিবারের কাউকে হারাবেন তখন অবশ্যই এই কষ্টটা আপনার সারা জীবন থেকেই যাবে। তো এখানে যারা আসেন তারা অবশ্যই আমাদের পরিবারের অংশের মতন। এখানে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নেই। এটা হোসেনি দালান ইমামবাড়া সবার জন্য উন্মুক্ত, সবাই আমাদের পরিবারের মতো। ওই দুঃখ, ওই কষ্ট আমাদের ভিতরে এখন পর্যন্ত আছে এবং এটা থাকবেই।
এবারের তাজিয়া মিছিলকে কেন্দ্র করে তৎপর রয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে এবার কোনো সন্ত্রাসী হামলার আশঙ্কা নেই। একটা বোমা মারবে, মানুষ মরবে, এটা অপরাধ, এটা ক্রাইম। ক্রাইমের বিচার প্রচলিত আইনে যেভাবে আছে সেভাবেই হবে, ঠিক আছে? আপনি এটাকে কোনো লেবাস দিয়ে ওইটাকে কালারিং করার কোনো প্রয়োজন নাই, আমি মনে করি না। অপরাধ অপরাধ, সেটা যে আমলেই হোক, যেভাবেই হোক, আমরা এটা ওয়াকিফহাল আছি, আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আছে। মামলার রায়ে উঠে এসেছে তদন্তে গাফিলতি থাকার কারণেই তাজিয়া মিছিলে বোমা হামলার পরিকল্পনাকারী, নির্দেশদাতা সহ প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। অধ্যক্ষ, শিক্ষক ও জনবল সংকটে ধুঁকছে ময়মনসিংহের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। 4 তলা ভবন আর শিক্ষার্থী থাকলেও নেই জনবল। শিক্ষক নিয়োগ না দিয়েই শুরু হয়েছে কার্যক্রম। 2 জন অতিথি শিক্ষক 2টি ব্যাচের ক্লাস নিলেও প্রথম ব্যাচের ক্লাস নেয়ার কেউ নেই। শিক্ষার্থীদের 2টি আলাদা হল থাকলেও নেই তত্ত্বাবধায়ক। এই অবস্থায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার শিক্ষার্থীরা। হারুনুর রশিদের প্রতিবেদন আর ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। সবুজ গালিচায় দাঁড়িয়ে আছে কংক্রিটের আধুনিক সব ভবন। দেখে মনে হয় এটি একটি পূর্ণাঙ্গ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি। তবে ভিতরে ঢুকলেই মোহ কেটে যায়। শিক্ষার্থী আছে, ভবন আছে, নেই শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী। বলছি ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় অবস্থিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির কথা। দেশে সরকারি পর্যায়ে 23টি হেলথ টেকনোলজি ইনস্টিটিউটের মধ্যে সর্বকনিষ্ঠ ময়মনসিংহ আইএইচটি। কোনোরকম জনবল নিয়োগ না দিয়েই 2022-23 শিক্ষাবর্ষে শুরু হয় শিক্ষার্থী ভর্তির কার্যক্রম। 4 তলা ভবনে রয়েছে অসংখ্য কক্ষ, যদিও নেই আসবাব ও ল্যাব সরঞ্জাম। নিচতলার একটি কক্ষে পালা করে 2টি ব্যাচের ক্লাস নেন 2 জন অতিথি শিক্ষক। শিক্ষক না থাকায় বন্ধ প্রথম ব্যাচের ক্লাস। ফ্লোরে ফ্লোরে জমেছে ধুলোবালির আস্তর। গেস্ট টিচার দিয়ে আমাদের সপ্তাহে 2nd ব্যাচ এবং 3rd ব্যাচের একটা করে 2টো ক্লাস হচ্ছে, কিন্তু আমরা প্রথম ব্যাচের শিক্ষার্থী যারা আছি তারা একটাও ক্লাস করতে পারছি না। আমাদের নিজেদের আত্মবিশ্বাসী ভেঙে যাচ্ছে যে এত বড় একটা সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আমরা সেইভাবে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। একটা প্রতিষ্ঠানের মাথা হচ্ছে তার প্রধান। আমরা দীর্ঘ 4 মাস যাবৎ প্রধানের অভাব ভোগ করছি, অর্থাৎ আমাদের কোনো অধ্যক্ষ নেই। আমরা জেনারেলে অনেক স্বনামধন্য কলেজ থেকে ভর্তি বাতিল করে এখানে এসে ভর্তি হয়েছি। আর কিছুদিন পরে আমাদের এই কোর্সের মেয়াদি শেষ। এখন পর্যন্ত আমরা ফার্স্ট ইয়ারের রেজাল্টও পাইলাম না, ফার্স্ট ইয়ারই শেষ হলো না। লাশ দেখা, তারপর হলো যে বোনস দেখা, ভিসেরা দেখা, সেগুলো তো ওরা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, ওটাও একে একে তাদেরকে শেখানো হচ্ছে। তো স্বাভাবিক ব্যবহারিক তো প্রবলেম হবে। একটা জিনিস হলো ছবি এঁকে দেখানো আর সরাসরি বাস্তবে দেখা, তো পার্থক্য তো আছে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে ছেলে ও মেয়েদের 2টি হোস্টেলে থাকেন প্রায় 130 শিক্ষার্থী। তবে হোস্টেলে কোনো তত্ত্বাবধায়ক ও নিরাপত্তা কর্মী না থাকায় নারী শিক্ষার্থীদের দিন কাটে নিরাপত্তাহীনতায়। ঘটছে চুরির ঘটনাও। প্রতিষ্ঠানের প্রধান না থাকায় শিক্ষার্থীদের ছোট ছোট সমস্যারও সমাধান মেলে না। মেন গেট যেখানে, এখানেও আমাদের নিরাপত্তা কর্মী নেই। তার মধ্যে আমাদের মেয়েদেরও তো একটা মেন গেট আছে, ওইখানেও আমাদের কোনো নিরাপত্তা কর্মী নেই। আমরা নিজেরা কিছু ক্রয় করে টেবিল বা চেয়ার এগুলো ক্রয় করে আমরা নিজেরা থাকতেছি। যখন সন্ধ্যার পরে কারেন্ট থাকতেছে না, তখন আমরা যে বের হবো হোস্টেল থেকে, আমাদের এই বের হওয়ার মধ্যে আমরা আতঙ্কের মধ্যে পড়ে যাই। হলের সামনে দিয়ে যাওয়া আসা করি, তখন এটার সামনে দিয়ে সাপ দেখা যায়, প্রায় যুগ দেখা যায়। মশার উপদ্রব তো খুব বেড়ে গেছে। ময়মনসিংহ আইএইচটির সাবেক প্রধান জানান, প্রতিষ্ঠানের জন্য 435 জন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীর জনবল কাঠামোর প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হলেও অনুমোদন দেয়া হয়েছে মাত্র 35 জনের। তাও আটকে আছে অর্থ মন্ত্রণালয়ে। টেকনিক্যাল পড়াশোনার তো অনেক গুরুত্ব রয়েছে, ওদের প্রয়োজনীয়তা আছে। আর যেহেতু একটা প্রতিষ্ঠান হয়েছে, সরকারি প্রতিষ্ঠান, এবং আমি মনে করি সরকারেরই অনেক দায়িত্ব তাদের হাতে নেওয়া। তাদের সিকিউরিটি, তারা এখানে ভর্তি হয়েছে, অনিশ্চয়তা থেকে অচিরেই আশা করি যে গভর্নমেন্ট তাদেরকে মুক্তি দেবে। আইএইচটির সমস্যা সমাধানে শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচি করলেও মিলছে না প্রতিকার। তবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক জানান, বিষয়টি নিয়ে মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে কাজ করছে। আশ্বাস, দ্রুত সমস্যার সমাধান মিলবে।
সবগুলোরই কাজ চলছে, জনবল, কাঠামো, তারপরে বাজেট বরাদ্দের এসব কাজ চলছে। স্টুডেন্ট দেওয়া মানে তো তাই, শিক্ষক লাগবে, টিচার লাগবে, জনবল লাগবে, সবাই তো লাগবে। কিন্তু অলরেডি ওইটা কাজ চলছে, মন্ত্রণালয়ে আছেন, আমাদের সচিব মহোদয় কাজ করছেন, বড় টিম কাজ করছেন। ভবিষ্যতের স্বাস্থ্যকর্মীদের তৈরির কথা ছিল এই প্রতিষ্ঠানের, কিন্তু এখানকার শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না হলে শিক্ষার্থীদের স্বপ্ন থমকে যাবে এই চার দেয়ালের মাঝেই। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। সপ্তাহ ধরে সিলেটের বাজারে চড়া সবজির দাম। এর মধ্যে গতকাল থেকে শুরু হয়েছে পণ্য পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। জেলার সোভানীঘাট কাঁচা বাজার থেকে বিষয় জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জানাবেন যে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির প্রভাব কতটা পড়েছে, বাজারে সবজির দাম সরবরাহ কেমন দেখছেন? শাফিন, প্রথমে আপনাকে শুভ সকাল। আমি রয়েছি সিলেটের ঐতিহ্যবাহী সোভানীঘাট কাঁচা বাজারে এবং গত সপ্তাহ জুড়েই কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। তার মধ্যে আরেকটি জিনিস যোগ হয়েছে গতকাল থেকে, সেটি হচ্ছে পণ্য পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, এবং এই কর্মবিরতির কিছুটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারে। আজকে যদি আমি বাজার দর আপনাকে একটু বলি, সেক্ষেত্রে কিন্তু কিছুটা আতঙ্ক রয়েছে ক্রেতাদের জন্য। যেমন আজকে প্রথমেই আমি কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ যেটি রয়েছে সেটির কথা একটু বলতে চাই। কাঁচামরিচ কিন্তু আমরা দেখেছিলাম গত সপ্তাহে কিন্তু 70 থেকে 80 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু আজকে এটি 100 থেকে 120 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে শুধুমাত্র পাইকারি বাজারে। খুচরা বাজারে সেটি বেড়ে গিয়ে 140 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও করলা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 50 থেকে 55 টাকায়, যেটি খুচরা বাজারে 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 45 থেকে 50 টাকায়, সেটি খুচরা বাজারে গিয়ে কিন্তু 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি প্রতি, যেটি খুচরা বাজারে কিন্তু 40 থেকে 45 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঢেঁড়সের কথা যদি বলি, ঢেঁড়সের দামও কিন্তু বেড়েছে সপ্তাহ ব্যবধানে প্রায় 10 টাকা বেড়ে কিন্তু আজকে পাইকারি বাজারে 40 টাকায় বিক্রি হচ্ছে, এবং খুচরা বাজারে ঢেঁড়স বিক্রি হচ্ছে কিন্তু 50 থেকে 60 টাকা দামে। চিচিঙ্গার দামও বেড়েছে, চিচিঙ্গা কিন্তু আজকে 50 টাকা দামে পাইকারি বাজার বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 70 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এর পাশাপাশি বরবটির কথা যদি বলি, বরবটি 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, এবং খুচরা বাজারে সেটি 80 টাকা দামে বিক্রি হচ্ছে। টমেটোর দামও বেড়েছে, টমেটো আজকের বাজারে 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোনো জায়গায় ভালো মানের টমেটো বা আকার মান ভেদে কিন্তু টমেটোর দাম 80 টাকা পর্যন্ত পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 70 থেকে 80 টাকা, এমনকি 90 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। লাউয়ের দামও বেড়েছে, লাউ কিন্তু আজকে আকার ও মান ভেদে 50 থেকে 70 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 60 থেকে 80 টাকা বা 90 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দাম বেড়েছে কাঁকরুলের দামও কিন্তু গত সপ্তাহের তুলনায় আজকে 10 টাকা কেজি প্রতি বেড়ে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, যেটি খুচরা বাজারে কিন্তু 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি ঝিঙ্গা রয়েছে, ঝিঙ্গার দামও কিন্তু গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, আজকে শুধুমাত্র পাইকারি বাজারেই সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, যেটি খুচরা বাজার 70 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের শাক রয়েছে, সেই শাকের দামও কিন্তু বেড়ে গেছে, এবং এটি আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে পণ্য পরিবহনের যে কর্মবিরতি রয়েছে সেই কর্মবিরতির কিছুটা প্রভাব এখানে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও অন্যান্য কারণে মৌসুমি সবজির যে আমদানি, সেই আমদানি সংকট সহ বিভিন্ন কারণে কিন্তু দাম ইতোমধ্যেই চড়া রয়েছে, এবং ক্রেতারা কিন্তু অসন্তুষ্ট। ক্রেতারা বলছেন প্রতিনিয়ত দাম বাড়ছে, যাতে ভোগান্তির কারণ হচ্ছে তাদের। তো এই ছিল আসলে সিলেটের সবজি বাজার থেকে আমার কাছে সবশেষ। সবজির বাজার নিয়ে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। মাছের বাজারের খবর জানবো। ভোলার মাছঘাটগুলোতে কমেছে ইলিশের সরবরাহ, সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। চাষের মাছেরও দাম বেড়েছে, নিয়ে আরও জানাতে মেঘনার তুলাতুলি মাছঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন যে বিভিন্ন ওজনের ইলিশের দরদাম কেমন, অন্যান্য মাছ সরবরাহ ভালো আছে কিনা?
শাফিন, এখন ইলিশের ভরা মৌসুম, কিন্তু ভরা মৌসুম চললেও কিন্তু ভোলার মেঘনাতে তুলে এবং সাগর মোহনায় ইলিশের অকাল চললেই বলে। আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা জানিয়েছেন তারা রাতভর দিনভর নদীতে এবং সাগর মোহনায় জাল ফেলেও তারা কাঙ্ক্ষিত ইলিশ মাছ তারা পাচ্ছে না। শুধু ইলিশ নয়, ইলিশ সহ নদীর যে সকল মাছ রয়েছে সকল প্রকার মাছই কিন্তু এখন একরকম সংকট বলে কিন্তু জেলেরা দাবি করছেন। আমি ভোলার প্রতিটি মাছঘাট, বিশেষ করে ভোলার 125টি মাছঘাট রয়েছে, প্রায় অধিকাংশ মাছঘাটই খবর নিয়েছে, প্রতিটি মাছঘাটই যে একই চিত্র রয়েছে। তবে সাগর মোহনা, বিশেষ করে শামরাজ, রামনেওয়াজ, যে সকল সাগর মোহনায় যে সকল মাছঘাট গুলো রয়েছে সেখানে সাগর থেকে কিছু মাছ আসলেও কিন্তু এখন বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে, সেক্ষেত্রে সেই জেলেরা সাগরও মাছ ধরতে যেতে পারছে না, সেক্ষেত্রে সাগরের মাছের সরবরাহ অনেকাংশ কম রয়েছে। সব মিলিয়ে ভোলার বাজারে ইলিশ সহ নদীর মাছ এবং সাগরের মাছের সংকট থাকার দাম কিন্তু একরকম ঊর্ধ্বমুখী রয়েছে। বিশেষ করে আমি এখন যে ঘাটটি রয়েছে ভোলার তুলাতুলি মাছঘাট, এই ঘাটে 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা কেজি দরে। এছাড়াও যে 800 থেকে 700 গ্রামের যে ইলিশ রয়েছে তা বিক্রি হচ্ছে 2400 থেকে 2600 টাকা কেজি দরে। এরকম করে প্রতিটি মাছেরই দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি বলেও কিন্তু আমরা দেখেছি। এছাড়াও যে অন্যান্য মাছ রয়েছে তার দামও কিন্তু তুলনামূলকভাবে বেশি। এর প্রভাব কিন্তু চাষের মাছের উপরে পড়েছে। চাষের মাছের কিন্তু কেজি প্রতি 50 থেকে 40 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 60 টাকা কিন্তু বৃদ্ধি পেতে কিন্তু আমরা দেখেছি। আমি যে ঘাটটিতে রয়েছে এখানে ইলিশ মাছের না থাকলেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে বরিশাল, খুলনা, বিভিন্ন জায়গা থেকে যে চাষের মাছ কিন্তু আমদানি করে তারা এই ঘাটে বিক্রি করছে। সরবরাহ করার কারণে পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে কিন্তু তারা দাম বৃদ্ধি বলেও কিন্তু তারা জানিয়েছে। সব মিশিয়ে বলা যায় যে বৈরী আবহাওয়া থাকাকালীন সাগরে মাছ ধরতে পারতেছে না এবং মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ সহ নদীর মাছের সংকট রয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে সর্বশেষ। নির্মাণের 5.5 বছরেও পুরোদমে চালু হয়নি যশোরের মাছের পোনা বিক্রয় কেন্দ্রটি। পোনা ও হ্যাচারি ব্যবসায়ীদের দাবি, অপরিকল্পিতভাবে নির্মাণ করায় এই উৎসব কোনো সুফল বয়ে আনবে না। তবে মৎস্য বিভাগের দাবি, সমস্যা সমাধানে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এনামুল হকের ক্যামেরায় আরো জানাচ্ছেন রিপন হোসেন। মাছের পোনার বিক্রির জন্য যশোরের চাচড়ায় তৈরি হয় আধুনিক এই কেন্দ্রটি। রয়েছে বহুতল ভবন, পোনা সংরক্ষণের চৌবাচ্চা সহ অন্যান্য সরঞ্জাম। তবে 5.5 বছরেও পুরোপুরি চালু হয়নি কেন্দ্রটি। এই এলাকায় হ্যাচারি ও নার্সারিতে 68,000 কেজি রেণুপোনা উৎপাদন হয়। বাবলাতলায় যশোর খুলনা মহাসড়কে প্রতিদিন বসে রেণুপোনা বিক্রির হাট। মহাসড়কে হাট বসায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। তাই মৎস্য চাষীদের দাবির ফলে 2019 সালে এ হাট থেকে 1 কিলোমিটার দূরে একটি আধুনিক পোনা বিক্রয় কেন্দ্র নির্মাণ করে সরকার। ছোট ওই জায়গায় আপনার ওই সেরকম তেমন হবে না। পুকুরে যে চাষটা হয় ওই চাষটা হাউজি হয় না, হাউজি রেখে বেচার জন্য। ওই জায়গাতে আপনার পানির তো একটা সমস্যা, জায়গার সমস্যা, হাউজে মাছের ক্যাপাসিটি কম থাকে, পানিতে আয়রন থাকে, যার কারণে ওই জায়গাটা মানে বাজারটা চালু করতে পারছে না। চাহিদা হয়ে পারেনি যে নয়াটির মতন ওরা মাছ এরকম হাড়ি তিনে বেচে, ওরা দেখা যাচ্ছে বেচা কিনা করে আবার চলে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে না, আমাদের এখানে 5 জন দেখে, পুকুরে দেখে, মাছ দেখে কেনে, এই কারণে ওটা বন্ধ হয়ে রয়েছে। ঘটার সম্ভাবনা বেশি, যেহেতু আমরা মেন রোডের সাথে বিক্রয় করি। এখন তারপরেও আমাদের করতে হয় বাধ্য হয়ে, কারণ এইখানে ছাড়া ওইখানে মাছ চলে না। আমাদের তো জীবন জীবিকা এইভাবেই চালাইতে হবে। ব্যবসায়ীরা জানান, কেন্দ্রটিতে নেই পর্যাপ্ত মাছ রাখার হাউস ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। সেই সঙ্গে পানি সরবরাহ নিয়ে রয়েছে জটিলতা। এমনকি বরাদ্দ নেওয়া 111 জন চাষিও ব্যবহার করছেন না কেন্দ্রটি। পানির সমস্যা, বড় সমস্যা আয়রন পানি, এতে মাছের অসুবিধা হয়। আর দ্বিতীয় হলো এই জায়গাটা সিলেকশন করা সঠিক হয় না। এখন ধরেন গভর্নমেন্ট টাকা যারা দায়িত্ব ছিল তারা বুঝবে কিভাবে চালাবে বা চালাবে না, তাদের দায়িত্ব। এটা তো আমাদের দায়িত্ব না। আমরা যারা মালিকানা জায়গা লিজ নিয়ে ব্যবসা করতেছি, যদি আজকে এই মার্কেটে হইতো তাহলে দেখা যাচ্ছে পানির লাইন ভালোই হতো, তাহলে দেখা যাচ্ছে ওখানে ব্যবসায়ীরা যেত। ওখানে তো পানির লাইনেরই সমস্যা, পানি ছাড়া তো মাছ সুষ্ঠু থাকবে না, তাহলে ওখানে ব্যবসায়ীরা যাবে কিভাবে? সাদা মাছ বিক্রয় করতে গেলে তার মাটি, পানি এবং অনেক জায়গা প্রয়োজন। সেই জায়গায় ছোট্ট আকারে হয়েছে, অনেক মাছ ব্যবসায়ীদের সমন্বয়ে এটা হয় নাই, যার কারণের জন্য ওইটা আসলে আমাদের কোনো কাজে লাগে না। আর এইটাকে আমি বলতে চাই, যদি কাজে লাগাতে হয় তা মৎস্য অফিস বা অন্য কিছু কাজে লাগানো হোক। এবং আমাদের এই সেল সেন্টার কাজে লাগাইতে গেলে ব্যাপক প্রসারে জায়গা দরকার। মৎস্য বিভাগ জানিয়েছে, মাছের পোনার আধুনিক বিক্রয় কেন্দ্রটি শিগগিরই পুরোপুরি চালু করা হবে। আমাদের আবারও বিজ্ঞপ্তি দিয়েছি এবং আমরা স্থানীয়ভাবে নার্সারি অ্যাসোসিয়েশন এবং হ্যাচারি ওনার অ্যাসোসিয়েশনের সাথে কথা বলছি এবং আমরা আশা করি আমরা পুরোদমে এটা আগামী 6-7 মাসের মধ্যে আমরা এটা চালু করতে পারবো ইনশাল্লাহ।
যশোরে পোনা বিক্রির আধুনিক এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ১৯ কোটি টাকা। এখন যশোর। আমিরাতে থাকা প্রায় ১২ লাখ প্রবাসীর সেবায় কাজ করছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেট। তবে সময়, জায়গা ও জনবল সংকটে সেবা নিতে বেগ পেতে হয়। এই অবস্থায় দেশটির বিভিন্ন প্রদেশে ছুটির দিনে কনসুলার আউটরিচ ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ মিশন দুটি। এতে প্রবাসীদের ভোগান্তি কমার পাশাপাশি নিশ্চিত হচ্ছে কনসুলার সেবা। কামরুল হাসান জনির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফেনীর জাহিদ হোসেন কাজের তাগিদে প্রায় ২৫ বছর ধরে বসবাস করছেন সংযুক্ত আরব আমিরাতের আলাইন প্রদেশে। বিদেশের মাটিতে পাসপোর্ট নবায়ন ও কনসুলার সেবা নিতে যেতে হতো আবুধাবির বাংলাদেশ দূতাবাসে। প্রায় ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেবা পেতে কর্মস্থল থেকে নিতে হতো একদিনের ছুটি। যাতায়াতে খরচ হতো অর্থ। জাহিদ হোসেনের মতো প্রবাসীদের কথা চিন্তা করে দূর দূরান্তের প্রদেশগুলোতে কনসুলার আউটরিচ ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কনসুলেট। সপ্তাহের ছুটির দিনগুলোতে হাতের নাগালে সেবা পেয়ে ভোগান্তি কমছে রেমিটেন্স যোদ্ধাদের। বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় বাংলাদেশ সমিতিতে পরিচালিত হচ্ছে এসব ক্যাম্প। আমরা তো আবুধাবি যাইতে হইতো, কিন্তু এখন আমরা আবুধাবি যাওয়া লাগে না। আমরা আলাইনের লোক, আলাইনে আলহামদুলিল্লাহ আমরা এখানে সেফ পাইতেছি। পাসপোর্ট নামলে এখানে 25 বছর। আমি প্রথমে ডিজিটাল পাসপোর্ট করছি আলাইনে আবুধাবি যাই। আগে আবুধাবি যেতে হলে একটা মানুষ কমপক্ষে 200 টাকা গাড়ি ভাড়া খরচা করতে হতো, একদিনের ওয়ার্কিং মিস হতো। এম্বাসির মাধ্যমে বাংলাদেশ সমিতির সহযোগিতায় আমরা সেবাটা দিয়ে থাকছি। দূতাবাসের তত্ত্বাবধানে সপ্তাহের প্রত্যেক শনিবার আলাইন ও প্রতি 15 দিন পর শুক্রবার মোহাম্মদ বিন জায়েদে এই সেবা দেয়া হয়। বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে শারজা, আজমান, উমাল কোয়েন, দিব্যা, হাত্তা ও ফুজাইরা অঞ্চলে শুক্র, শনি ও রোববার পর্যায়ক্রমে চলে কার্যক্রম। স্থান ভেদে এক একটি ভেন্যুতে গড়ে 200 থেকে 600 জনকে সেবা নিশ্চিত করে কনসুলার আউটরিচ ক্যাম্প। দূতাবাসের সব ধরনের ফ্যাসিলিটি এখানে ওরা প্রতি শনিবারে দিচ্ছে। এছাড়া শনিবার ছাড়া আমরা এখানে আমাদের যে টাইপিং সেন্টার আছে, শুধু শনিবারে না, এটা কেন অন্যান্য দিন আপনারা এসে সেবা নিয়ে যেতে পারবেন। তাদের দ্বারপ্রান্তে সেবার পৌঁছে দেবার উদ্দেশ্যেই বাংলাদেশ দূতাবাস আমরা যেটা করেছি যে আমরা সপ্তাহের 5 দিনের বাহিরেও প্রত্যেক শনিবার আমরা আলাইনে আউটরিচ প্রোগ্রাম করছি এবং প্রত্যেক 15 দিনে একবার শুক্রবারে আমরা মদিনা জায়েদে আউটরিচ প্রোগ্রাম করছি। এটা আমাদের ওয়ার্কিং ডের পাশাপাশি আমরা এগুলি চালাচ্ছি। সেবা প্রার্থীদের অধিকাংশই পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্টের আবেদন, ই পাসপোর্টের জন্য বায়োমেট্রিক তথ্য দিতে এসব ক্যাম্পে যান। এছাড়া ট্রাভেল পারমিট ও প্রবাসী কল্যাণ কার্ড সেবাও উল্লেখযোগ্য। মিশনের তথ্য বলছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত দেশটিতে 1,55,043টি ই পাসপোর্ট ও 37,000-এর বেশি এমআরপি পাসপোর্ট পেয়েছেন বাংলাদেশিরা। প্রবাসীরা বলছেন, দূতাবাস ও কনসুলেটের বাইরে মিশনের তত্ত্বাবধানে পরিচালিত এসব আউটরিচ ক্যাম্পের কারণে কনসুলার সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে গেছে। তবে সহায়ক ভূমিকায় থাকা বাংলাদেশ সমিতি ও সংগঠনগুলোকে স্থানীয় প্রবাসীরা সহযোগিতা করলে সেবা মান আরও বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 43 জনে। এর মধ্যে 15 জনের শিশু। এখনও সন্ধান মেলেনি গুয়াডালুপে নদীর ধারে গ্রীষ্মকালীন ক্যাম্প করতে আসা 27 কন্যা শিশুর। টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট আশ্বস্ত করেছেন, ভিন্ন ভিন্ন ইউনিট ব্যবহার করে দিনরাত উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এদিকে বিবিসি বলছে, 4 জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকেই নদীর ধারে এসেছিলেন ক্যাম্প করতে। আচমকা বন্যার পানি লোকালয়ে প্রবেশের সময় ঘুমের মধ্যেই ভেসে গেছেন কেউ কেউ। অঙ্গরাজ্যটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত কার কাউন্ট্রি কর্তৃপক্ষ বলছে, শুক্রবার ভোররাত থেকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে বন্যা কবলিত 850 বাসিন্দাকে। তবে বিপদ এখনো কাটেনি বলে আশঙ্কা মার্কিন আবহাওয়া দপ্তরের। তারা বলছেন, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
গাজার শতভাগ মানুষকে ক্ষুধায় রেখে তাদের তেল আবিবের শাসন মানাতে বাধ্য করার চেষ্টা করছেন নেতানিয়াহু। সেই উদ্দেশ্যেই উপত্যকাটির খাবারের সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছেন তিনি। এরই মধ্যে গাজায় প্রায় ৯৫% ভূমি ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে করে ফেলেছে দখলদার ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন জাহানারা ভূঁইয়া। গাজার ক্ষুধার্ত মানুষের বেঁচে থাকার যুদ্ধ এখন নিত্যদিনের। এক মুঠো খাবার জোগাতে নির্ভর করতে হয় বিদেশি সহায়তার উপর, কেননা নিজ দেশের খাবার উৎপাদনের সব সক্ষমতাই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি দখলদাররা। গাজার এই চিত্রকে শুধু যুদ্ধের ট্র্যাজেডি বলতে নারাজ ফিলিস্তিনি বিশ্লেষকরা। দেশটির কৃষি বিজ্ঞানী ফুয়াদ আবু সাইফ আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, গাজার মানুষকে অনাহারে রাখার মধ্য দিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে উপত্যকাটিকে দখলে নেয়ার কূটকৌশল করছে ইসরায়েল। গণহত্যার অন্যতম গঠনমূলক কৌশল এটি। খাবারের জন্য গাজাবাসীকে শুধুমাত্র বিদেশি সহায়তার উপর নির্ভরশীল বানিয়ে রাখার পেছনেও রয়েছে ইসরায়েলের নীল নকশা। যুদ্ধের শুরু থেকেই তাদের এই উদ্দেশ্য সফল করতে কাজ করে যাচ্ছে। ধীরে ধীরে তাদের কর্মপরিকল্পনা সফলও হয়েছে বটে। ইসরায়েলের পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য ছিল গাজার উর্বর ভূমিতে যে কোনোভাবেই হোক ফসল উৎপাদনে অনুপযোগী করে তোলা। সেই উদ্দেশ্যে শুরু থেকেই গাজায় কোনো ধরনের শস্যের বীজ ঢুকতে দেয়নি ইসরায়েলিরা। সেই সঙ্গে পানি সেচের পাম্পগুলোকেও ধ্বংস করে দিয়েছে তারা। জেলে ও কৃষকদের শুরু থেকেই টার্গেটে রাখে তেল আবিব। সব মিলিয়ে গাজার খাবারের সার্বভৌমত্ব কেড়ে নিয়েছে ইসরায়েল। ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল বডির তথ্য মতে গাজার প্রায় ৯৫% ভূমি ফসল উৎপাদনে অনুপযোগী করে ফেলেছেন নেতানিয়াহু ও তার বাহিনী। গাজার শতভাগ মানুষকে ক্ষুধার যন্ত্রণায় রেখে ইসরায়েল তাদের স্বার্থ উদ্ধার করে চলছে। খাদ্যের অনিশ্চয়তার মধ্যে দিয়ে ধীরে ধীরে গাজার মানুষের মনোবল ধ্বংস করার চেষ্টা করছে তারা। এর মধ্য দিয়ে বাধ্য করা হচ্ছে ফিলিস্তিনিদের ইসরায়েলি শাসন মেনে নিতে। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথম জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওটিতে দাবি করা হচ্ছে, শনিবার পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেন সর্বোচ্চ এই নেতা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। গেল ১৩ জন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় খামেনিকে। সর্বোচ্চ এই ধর্মীয় নেতাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন ট্রাম্প। এরপর যুদ্ধকালীন ওই ১২ দিন আগে থেকে ধারণকৃত ভাষণের মাধ্যমে ইরানের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছেন খামেনি। প্রকাশ করা হয়নি ভিডিও ধারণের স্থান ও সময়। নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানি মার্কিন রাজনীতিতে তার উত্থানে তোলপাড় যুক্তরাষ্ট্র থেকে সুদূর ভারত পর্যন্ত। বলা যায় মুসলিম মামদানি দুশ্চিন্তার ভাঁজ ফেলেছেন মোদী সমর্থকদের কপালে। বিশ্লেষকরা বলছেন, ঠোঁট কাটাই ডেমোক্র্যাট নেতার স্পষ্টবাদিতায় ক্ষুব্ধ কট্টরপন্থীরা। বিস্তারিত থাকছে নুজহাত কামালের প্রতিবেদনে। নভেম্বরের নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্কের প্রথম দক্ষিণ এশীয় ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র হবেন জোহরান মামদানি। কিন্তু যে পরিচয় তিনি বিশ্ব নেতৃত্বে থাকা দেশটির রাজনীতিতে পথিকৃৎ, সেই একই পরিচয় তিনি রোষের কারণ খোদ ভারতীয়দের কাছেই। গেল ২৪ জুন ডেমোক্রেটিক পার্টির মেয়রাল প্রাইমারিতে জয়ী হয়ে চমকে দেন মামদানি। প্রচারণার সময় তীব্র বিদ্বেষ পাশ কাটিয়ে এ জয় নিশ্চিত করেন তিনি। আর বিরোধী রিপাবলিকান শিবিরের পর এই বিদ্বেষের বড় অংশের নেপথ্যে কট্টর হিন্দুরা। মামদানির বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচারণার বড় অংশ জুড়েই তার ধর্ম পরিচয়। প্রখ্যাত ভারতীয় বংশোদ্ভূত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার এবং প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক উগান্ডান বংশোদ্ভূত মাহমুদ মামদানির ছেলে ৩৩ বছর বয়সী জোহরান মামদানি পিতার মতোই নিজ ধর্মবিশ্বাসে মুসলিম। শুধু এ কারণেই মামদানি বিরোধীদের অনেকেই মেয়র প্রার্থীকে আখ্যায়িত করছেন জিহাদি, ইসলামপন্থী, হিন্দু বিরোধী কিংবা ভারত বিরোধী বলে। During this Democratic primary, it's not just Republicans who are being hateful. It was Democrats. The super PAC that Andrew Cuomo had, Fix Our City.
বিশ্লেষকরা বলছেন ঠোঁট কাটা ডেমোক্র্যাট নেতা মামদানির স্পষ্টবাদিতায় ক্ষুব্ধ গোঁড়া হিন্দুরা। তার বিরুদ্ধে যারা সরব তাদের মধ্যে একটি বড় অংশ ভারতে ক্ষমতাসীন মোদী সরকার ও তার দল বিজেপির সদস্য। There are people calling for Mamdani's deportation, people calling for his revocation of his citizenship because he was not born in the United States. পিউ রিসার্চ সেন্টারের হিসাব বলছে নিউ ইয়র্কে 7 লাখের বেশি ভারতীয় প্রবাসী ও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বাস, যা যুক্তরাষ্ট্রের অন্য যে কোনো শহরের চেয়ে বেশি। জুনের মেয়রাল প্রাইমারির প্রাথমিক ফল বলছে লিটল বাংলাদেশ অ্যাভিনিউ, জ্যাকসন হাইটস আর পার্কচেস্টারের মতো এশীয় জনগোষ্ঠী অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে বেশি সমর্থন কুড়িয়েছেন মামদানি। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। যাবার আগে শিরোনামগুলো জানাবো একবার। জুলাইয়ে রণাঙ্গনে রূপ নেয় শনি রাখরা দুনিয়া, প্রতিরোধের ঢাল হয়ে ছাত্র জনতাকে রক্ষা করে স্থানীয়রাও। কেউ 10 প্যাকেট বিরিয়ানি দিচ্ছে, কেউ আপনার অন্য কিছু দিচ্ছে, কেউ সিঙ্গার দিচ্ছে, এরকম সবাই সাহায্য করছে। যখন কোনো ছেলে আহত হয়েছে হয়তো আমরা বাড়ির ভিতরে ঢুকেছি, যতটুকু সম্ভব ছিল আমরা চেষ্টা করছি নিজেদের ভিতর থেকে ওদেরকে পাশে দাঁড়ানোর জন্য। পবিত্র আশুরাজ শোক পালনে তাজিয়া মিছিলের প্রস্তুতি, হোসেনি দালানে হামলার 1 দশকেও নিষ্পত্তি হয়নি মামলার। নানাবিধ সমস্যায় ময়মনসিংহের হেলথ টেকনোলজির শিক্ষা কার্যক্রম ব্যাহত, অনিশ্চয়তায় দিন কাটছে শিক্ষার্থীদের। ক্ষুধাকে অস্ত্র করে ফিলিস্তিনিদের হার মানানোর ষড়যন্ত্র ইসরায়েলের, ফসল উৎপাদন কমাতে 95% কৃষি জমি ধ্বংস। এ ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon আর ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/ekontv।